নতুন গল্প অল্প স্বল্প, অনলি অন রূপকথা। ডক্টর মাইতি ফোন করেছিল, সীমাকে পাওয়া যাচ্ছে না। আপনি যান। তুমি এটা কি করলে? তুমি ব্যাপারটা বেশ গম্ভীর। আমি তো রনি না। আপনি মিথ্যা কথা বলছেন। অঙ্কুশ মৈত্রের বিশেষ নিবেদন, দেবাদার অ্যাডভেঞ্চার, শিয়ালডাঙ্গায় খুনির খেলা, শুধুমাত্র রূপকথায়। বাংলা সাহিত্য জগৎকে সাজাতে ও জীবন্ত করে তুলতে কিছু ভৌতিক, কাল্পনিক গল্প, কবিতা ও রহস্যের জাল দিয়ে সাজানো আমার এক বিশেষ নিবেদন, রূপকথা। নমস্কার, আমি অঙ্কুশ মৈত্র। আমার লেখা রহস্য গল্প দেবাদার আবির্ভাব, বেনারসে গণ্ডগোল ও কার্শিয়াঙে দেবাদা, এই গল্প তিনটি আপনারা এর আগেই শুনেছিলেন। যারা এখনও শোনেননি তাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে গল্পের লিঙ্কগুলো দিয়ে রেখেছি। আজ আপনার জন্য আমার লেখা রহস্য গল্প শিয়ালডাঙ্গায় খুনির খেলা। দেবাংশু দে ওরফে দেবাদা একটি কাল্পনিক গোয়েন্দা চরিত্র। 2020 সালে 12ই মে রূপকথার প্রথম গোয়েন্দা গল্প দেবাদার আবির্ভাবে প্রথম আত্মপ্রকাশ। দেবাদার প্রধান সহকারী তার আদরের ভাই প্রসূন দে ওরফে পাবদা। দেবাদা কলকাতায় একটা খুনের জ্বর ছাড়াতে শখের গোয়েন্দা হিসাবে আত্মপ্রকাশ করলেও আজকাল কিন্তু ব্যাপারটাকে বেশ সিরিয়াসভাবেই নিয়ে থাকে। এখন তার কাছে একটা লাইসেন্স গানও আছে। আজকের গল্পেও এই দুটি চরিত্র একই থাকছে। প্রধান চরিত্রে দেবাংশু দে, সকলের দেবাদা, তার ভাই প্রসূন দে, ডক্টর শীর্ষেন্দু মাইতি, তার ওয়াইফ মালতী, ড্রাইভার দীপক বর্মন, পীযূষকান্তি বিশুই ও ইন্সপেক্টর সম্রাট বক্সি। গল্প পাঠে শিল্পী, সজীব আর আমি। শুরু হচ্ছে আমার লেখা রহস্য গল্প শিয়ালডাঙ্গায় খুনির খেলা। রান্না করা যে এত কঠিন কাজ সেটা দিনু কাকা দেশের বাড়িতে না গেলে বুঝতেই পারতাম না। কাজ ভাগাভাগিতে রান্নার কাজটা দেবাদা আমার ঘাড়েই চাপিয়েছে। গরম ভাতে সর্ষে ইলিশ খাবে। যতক্ষণ দেবাদা বাজার নিয়ে না ফিরছে সেই সময়টুকুর মধ্যেই আমাকে ইউটিউব থেকে রান্নাটা শিখে নিতে হবে। এই কাজগুলো দিনু কাকাই সামলায়। তার 2 দিনের অনুপস্থিতিতে দেবাদা বাড়ির বাইরের কাজ আর আমি বাড়ির ভিতরের কাজ করব বলে এই প্রতিজ্ঞায় আমরা দুজন আবদ্ধ হয়েছি। মোবাইলের সাউন্ডটা বেশ জোরে ছিল বলেই হঠাৎ কলিং বেলটা বাজতেই আটকে উঠলাম। ইউটিউব ভিডিও স্টপ করে দিয়ে দরজা খুলতে বেরিয়ে গেলাম। দরজা খুলে যাকে দেখলাম তাকে এর আগে কখনো দেখিনি। ফুল প্যান্ট ও শার্ট পরা, বয়স 40 থেকে 45-এর মধ্যে, ফর্সা রং, মাঝারি হাইট, ঢেউ খেলানো চুল, কাঁধে ঝুলছে একটা সাইড ব্যাগ। বললাম, কাকে চাই? ভদ্রলোকটি আমাকে একবার ভালো করে দেখে নিয়ে বললেন, দেবাংশু দে এখানে থাকেন? দেবাংশু দেবাদার ভালো নাম। বললাম, হ্যাঁ, কিন্তু তিনি তো একটু বাজারে বেরিয়েছেন, মিনিট 10-এর মধ্যেই ফিরবেন। আপনি একটু বসবেন কি? ভদ্রলোক একটু ইতস্তত করে অবশেষে ঘরে পা রাখলেন। একটু দরকার ছিল আর কি। তাহলে বসুন না। দরজা খুললেই বৈঠকখানা, তাই পাশের সোফাটা দেখিয়ে দিলাম। লোকটি বসতেই আমি পাখাটা চালিয়ে দিলাম। ভদ্রলোক পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বার করে তার থেকে একটা সিগারেট নিয়ে মুখের 2 ঠোঁটের মাঝখানে রেখে আবার পকেট হাতাতে লাগলেন। বললাম, টেবিলের উপর রাখলেন তো আপনার লাইটারটা? ভদ্রলোকটি বললেন, ও মানে এখানে। সিগারেটটা ধরিয়ে তিনি যেন হাঁপ ছাড়লেন।
এতক্ষণে এবার সিগারেটের প্যাকেটটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, চলতে পারে? আমি ইশারায় জানিয়ে দিলাম, না, আমি খাই না। দেবাংশুদের খোঁজ করা মানেই ডিটেকটিভের খোঁজ করা, আর ডিটেকটিভের খোঁজ করা মানেই কোনো রহস্যের গভীর জালে জড়িয়ে পড়া। কিন্তু যদি লোকটি দেবাদার চেনা কেউ হয়? যাই হোক, আমি লোকটির সামনে একটা চেয়ার টেনে নিয়ে বসলাম। ভদ্রলোকটির দিকে চোখ পড়তেই দেখি এবার তিনি তার নিজের ফোনটা বার করে বারবার ফোনের প্যাটার্ন লকটা খোলার চেষ্টা করছেন, আর বারবারই ভুল করছেন। আমি বেশ বুঝলাম যে উনি নার্ভাস। দেবাদা হলে এতক্ষণে ভদ্রলোকের সম্বন্ধে অনেক তথ্য বার করে নিতে পারত, শুধু তার চেহারা বা হাবভাব দেখেই। তখনই কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতেই দেবাদা ঘরে ঢুকল। ভদ্রলোক সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে নমস্কার করে বললেন, নমস্কার, আপনি দেবাংশুক দে? দেবাদা বলল, আগে হ্যাঁ, আপনি বসুন। ভিতরের ঘরে বাজারের ব্যাগটা রেখে এসে সামনের তক্ত বসে বসতে বসতে দেবাদা বলল, বাইরে একটা কালো i20 দেখলাম, তা ওটা কি আপনার? লোকটি মাথা নেড়ে বলল, আগে হ্যাঁ, আমি আসছি কামারডাঙ্গা রোড থেকে। আমার নাম ডক্টর শীর্ষেন্দু মাইতি। দেবাদা বলল, তা কি ব্যাপার বলুন। আপনার নাম শুনেছি। আমার এক বন্ধু গোলকপতি দাসের সঙ্গে খুব জানাশোনা আছে, তিনি আর কি। দেবাদা বলল, একটু চা বা কফি? না থাক, আমি পেশায় একজন ডাক্তার। শিয়ালডাঙ্গার দাসনগরে আমার বাড়ি। গত 29 দিন আগে একটা পার্সেল আসে আমার নামে। সেটা খুলে দেখতেই আমি চমকে উঠি। একটা খয়েরি রঙের জামা, কালো প্যান্ট আর মোটা ফ্রেমের চশমা, যার একটা কাঁচ টুকরো করে ভাঙা। খয়েরি রঙের জামাটা লাল রক্তে শুকনো দাগে মরমরে হয়ে আছে, অনেক পুরনো। জামার বুকের কাছে কিছুটা ছেঁড়া দেখে মনে হয় কোনো ধারালো ছুরি দিয়ে আঘাত করার ফলে জামার ওই দুর্দশা। কালো প্যান্টের কিছু কিছু জায়গা রক্তে ভিজে বেশ কালো আর পাপড়ের মতো ফুলে উঠেছে। পুলিশ বলছে এটা অনেক বছরের পুরনো রক্তের দাগ। খুনি বুকে ছুরি বসিয়ে হত্যা করে। সম্ভবত যে খুন হয়েছে তারই পোশাক। এখন আমার ভয়টা হলো এই চিঠি। এই বলে ডক্টর শীর্ষেন্দু মাইতি নিজের প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে একটা 4 ভাঁজ করা কাগজ বার করলেন, আর সেটা দেবাদার দিকে এগিয়ে দিয়ে বললেন, পড়ে দেখুন। আমি খুব বেশি ব্যস্ততার ভাব না দেখিয়ে চেয়ার ছেড়ে দেবাদার দিকে উঠে এগিয়ে এলাম। দেখলাম চিঠিতে লেখা আছে, ডক্টর শীর্ষেন্দু মাইতি, আপনি আমাকে চিনবেন না, আমি আপনার পরিবারের সকলকে চিনি। পার্সেলে যে জিনিসটা এখন আপনার হাতে, সেটা আমার খুব কাছের মানুষের, যাকে আপনার কোনো কাছের মানুষ নির্মমভাবে খুন করে। আমি এই খুনের প্রত্যক্ষদর্শী। আমি চাই খুনি নিজে মুখে তার অপরাধ স্বীকার করুক। আপনার হাতে 1 মাস সময় দিলাম। এর মধ্যে যদি আসল অপরাধী নিজেকে সামনে না আনে, তাহলে আপনার পরিবারে শুরু হবে খুনির খেলা। এই খেলায় হয়তো কিছু নিরপরাধ মানুষ মরবে, তার দায়ভার কিন্তু আপনিই থাকবেন। খেলা একবার শুরু হলে তার শেষ না করে আমি ছাড়ব না। আমি জানি এই 1 মাস আমার সন্ধান করতে আপনি যা নয় তাই করবেন। তাই একটা পরামর্শ দিচ্ছি, সময় নষ্ট না করে আসল খুনিকে সামনে আনুন। আগন্তুক কে কে? দেবাদা চিঠিটা পড়ে সামনের টেবিলে সেটা রেখে দিয়ে বলল, লোকটি খুব একটা সুবিধার নয়, আর চিঠি পড়ে বুঝলাম লোকটি আপনাকে চেনেন। মনে হচ্ছে আপনিও তাকে চেনেন, কিন্তু সে নিজেকে কখনো সবার সামনে ধরা দেয় না। আর এই চেনাচেনির মধ্যেই লোকটি তার খেলা খেলবে, এটাই আশ্চর্য। আচ্ছা, আপনার নিজের কাউকে সন্দেহ হয় কি? ডক্টর শীর্ষেন্দুবাবু বললেন, কি আর বলবো বলুন, সারাটা জীবন মানুষের প্রাণ বাঁচিয়েছি। কোনোদিনই কোনো প্রাণীকে মেরেছি বলে তো মনে হয় না, তার উপর খুন, ভাবতেই পারছি না। দেবাদা বলল, আপনার বাড়িতে কতজন সদস্য আছেন, আর বাইরের কতজন আছে যারা আসা যাওয়া করে? ডক্টর শীর্ষেন্দুবাবু একটু ভেবে বললেন, বাড়িতে বলতে আমি, আমার ওয়াইফ মালতী, আমার 2 মেয়ে মিনা আর সীমা। মিনা এবার ডাক্তারি পরীক্ষা দিল,
আর সীমা উচ্চ মাধ্যমিক দেবে। চাকর শিবু, আমার ড্রাইভার দীপক, আর মাঝে মধ্যে যাওয়া আসা করে আমার শালা পীযূষ। আপনার শালাবাবু কি করেন? প্রমোটিং করে, এছাড়া একটা বেকারিও আছে। দেবাদা ভুরু কুচকে পায়ের উপর পা তুলে দিয়ে বলল, এই চিঠির ব্যাপারটা আর কে কে জানে? ভদ্রলোক চোখ বন্ধ করে একটু ভাবলেন, তারপর বললেন, মোটের উপর সবাই জানে, এমনকি পুলিশেও আমার জানানো আছে, তবে ভরসা পাচ্ছি না। চিঠির সময় প্রায় শেষ হয়ে এলো, কোনো সুরাহা হয়নি, তাই আপনার কাছে আসা। এই ঘটনাটা ভারী অদ্ভুত, তাতে কোনো সন্দেহ নেই, তবে ব্যাপারটা বেশ গম্ভীর। আপনার পরিচিতির মধ্যে কে এমন লোক যে এই কাণ্ডটা ঘটিয়েছে? আচ্ছা ঠিক আছে, চিঠিটা আপনি রেখে যান। আগামীকাল আমি আপনার বাড়ি যাব। বাড়ির সবার সাথে আমি কিন্তু আলাদা আলাদা করে কথা বলতে চাই, তাই সেই ব্যবস্থাটা কিন্তু আপনি কাল করে রাখবেন। দেবাদা যে রাজি হবে সেটা আমি জানতাম। ডক্টর শীর্ষেন্দুবাবু সোফা ছেড়ে উঠেই পড়েছিলেন। তিনি এবার পকেট থেকে একটা সাদা খাম বার করে দেবাদার হাতে দিয়ে বললেন, এতে কিছু টাকা আছে অ্যাডভান্স, আর আমার ভিজিটিং কার্ডটাও আছে, তাতে বাড়ির ঠিকানা ও ফোন নাম্বার দেওয়া আছে। দরকারি কিছু জানার থাকলে কার্ডের পেছনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, যখন ইচ্ছে ফোন করলেই পাবেন। এই বলে তিনি নমস্কার করে চলে গেলেন। পরদিন সকালে আমাদের ট্যাক্সিটা ছাপুর রোড দিয়ে গিয়ে ভোলানাথ চক্রবর্তী সরণিতে পড়ল। কিছুটা যাওয়ার পর বাঁদিকে কামারডাঙ্গা রোডে মোড় নিল। 11:10 শিয়ালডাঙ্গার দাসনগরে ডক্টর মাইতিদের বাড়ির লোহার গেটের সামনে গিয়ে পৌঁছাতেই চোখে পড়ল গেট খোলা। তাই গাড়ি সোজা ভিতরে পৌঁছে দরজার গেটের সামনে দাঁড়ালো আমাদের ট্যাক্সিটা। কলিং বেল টিপতেই চাকর এসে দরজা খুলে দিল। পিছনে দাঁড়িয়ে আছেন ডক্টর শীর্ষেন্দু মাইতি। তিনি বললেন, গাড়ির আওয়াজ শুনেই বুঝেছি আপনারা এসেছেন। আসুন আসুন, দোতলার ঘরে সবাই উপস্থিত আছে। পেল্লাই বাড়ি, আধুনিক ধাঁচে বানানো। চওড়া শ্বেত পাথরের সিঁড়ি ভেঙে আমরা দোতলায় গিয়ে পৌঁছালাম। সিঁড়ির পাশের দেওয়ালে মাইতিদের পুরনো পূর্বপুরুষদের বিশাল বিশাল অয়েল পেন্টিং। সিঁড়ি দিয়ে উঠে সামনে একটা প্রকাণ্ড শ্বেতপাথরের মূর্তি, এদিকে ওদিকে ছড়ানো নানান সাইজের ফুলদানি, তার বেশিরভাগই খুবই দামি। বাড়িটা বাংলো প্যাটার্নে বানানো। দোতলা থেকে নিচে তাকালে অনেকটা জায়গা জুড়ে বসবার জন্য সোফা আর টি টেবিল ছড়ানো, মেঝেতে কার্পেট পাতা। আমরা দোতলার একটা ঘরে ঢুকলাম। দেবাদা বলল, শীর্ষেন্দুবাবু, আপনি বাড়ির সবাইকে একে একে আসতে বলুন। আমি সবার সঙ্গে আলাদা আলাদা করে কথা বলতে চাই। মিস্টার মাইতি চলে যেতেই দেবাদা বলল, পাবদা, ব্যাগ থেকে খাতা আর পেনটা বার করে সামনে রাখ। দেবাদা আগেই বলে রেখেছিল, সবার সাথে কথা বলা হলে সবাইকে নিজের নামটা লিখতে হবে। আমি সেই মতো খাতা আর পেন বার করে নিলাম। প্রথমে এলেন মিসেস মালতী মাইতি, মিস্টার মাইতির ওয়াইফ। ঘরে ঢুকে পাশের একটা সোফায় বসলেন তিনি। দেবাদা নমস্কার করে বলল, নমস্কার, আমার নাম দেবাংশু দে, আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। আপনাদের বাড়িতে যে পার্সেলটা এসেছে সেটা তদন্ত করতে এসেছি। সেই সম্পর্কে দু একটা প্রশ্ন করতাম। মিসেস মাইতি বললেন, বলুন, কি জানতে চান? চিঠিটার ব্যাপারে আপনার কাউকে সন্দেহ হয় কি? না, আমার পরিবারের কেউ খুন করবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। ওই চিঠি আর পার্সেল পাঠিয়ে আমাদের বদনাম করার চেষ্টা করছে কেউ। অনেক ধন্যবাদ মিসেস মাইতি। আপনি এই কাগজে আপনার নামটা লিখে দিন প্লিজ। নাম লিখে মিসেস মাইতি চলে যেতেই ঘরে এলো মিস্টার মাইতির বড় মেয়ে মিনা মাইতি। সামনে সোফায় বসতেই দেবাদা বলল, পার্সেলটা যখন বাড়িতে আসে তখন আপনি কোথায় ছিলেন? মিনা বললেন, আমি তখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম, তবে যে ছেলেটা পার্সেলটা দিতে এসেছিল সে তার ফোন দিয়ে আমাদের বাড়ির ছবি তুলছিল। আপনি কিছু বলেননি? হ্যাঁ বলেছিলাম, বলল ফুলের বাগানটা নাকি ভালো লেগেছে, তাই কিছু ফুলের ছবি তুলছে।
তারপর তো আমি আর কিছু বলিনি। পার্সেলটা তাহলে কে নেয় প্রথম? আমার বোন সীমা। ওকে, আপনি এই কাগজে আপনার নামটা লিখে দিন আর আপনার বোনকে আসতে বলুন। এবার ঘরে ঢুকে একটি মেয়ে চিৎকার করে উঠল, আমার কলেজে দেরি হচ্ছে, কি জানার আছে তাড়াতাড়ি বলুন। এরই নাম সীমা। দেবাদা বলল, আপনার দিদি বলছিল পার্সেলটা আপনি নিয়েছিলেন। দেবাদার কথা শেষ না হতেই সীমা বলে উঠল, তাতে কি হয়েছে? আমি নিয়েছিলাম আর সেটা বাবার নামে ছিল, তাও আমি সেটা খুলে দেখিনি, পরে বাবাকে দিই। এই বলে সামনের খাতায় নাম লিখে বেরিয়ে গেল। আমি কিছু বলতে যাচ্ছিলাম, দেবাদা ইশারায় বুঝিয়ে দিল চুপ থাকতে। এবার পরে যিনি এলেন তিনি হচ্ছেন পীযূষ কান্তি বিশুই, মিস্টার মাইতির শালা। দেবাদা বলল, আমি প্রথমেই জানতে চাই, আপনি যে প্রমোটিংয়ের বিজনেসটা করছেন সেটা কত বছর ধরে করছেন? তা প্রায় 5 বছর হলো। আপনি কোথায় থাকেন? এই তো কাছেই, কাশীপুরের নেতাজিগড়ে। আচ্ছা, এই চিঠির ব্যাপারে আপনি কাউকে সন্দেহ করেন কি? না, আপনি কি বলতে চান আমি প্রমোটারি করি বলে কি মানুষ খুন করে বেড়াবো? আমি তো সেটা আপনাকে বলিনি। ঠিক আছে, আপনি আসতে পারেন। এরপর যিনি ঘরে এলেন তিনি হচ্ছেন মিস্টার মাইতির ড্রাইভার দীপক বর্মন। বয়স 25 বছরের বেশি হবে না। দেবাদা বলল, আপনি কতদিন হলো কাজ করছেন? তা প্রায় দু বছর হলো। চাকরিটা পেলেন কি করে? মিস্টার মাইতি কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন, সেটাই দেখে। আচ্ছা, আপনি আসতে পারেন। এরপর ঘরে এলো চাকর শিবু। দেবাদা বলল, কতদিন হলো এখানে আছেন? প্রায় 30 বছর তো হবেই। এই বাড়িতে এই কদিনে নতুন কেউ এসেছিল? না, তবে পীযূষবাবু দিনে 2-3 বার করে আসতেন। আচ্ছা, ঠিক আছে, আপনি আসতে পারেন। সবার সাথে কথা বলা শেষ হলে মিস্টার মাইতি এসে বললেন, আমি আপনাদের দুপুরের খাবার ব্যবস্থা এই বাড়িতেই করেছি। না মিস্টার মাইতি, আজ আমাদের অনেকগুলো কাজ করার আছে, পরে কোনো একদিন হবে। এখন আমাদের বেরোতে হবে। নমস্কার জানিয়ে আমরা বাড়ির বাইরে আসতেই দেবাদা বলল, এখান থেকে দাসনগর থানা খুব বেশি দূরে নয়, তাই থানাটা একবার ঘুরে তবেই ফিরব। ভিতরে কথা বলে কি বুঝলি? কি জানতে চাস বল। আচ্ছা, অপরাধীটা কে সেটা বুঝতে পারলি? এখনো সেটা বলার সময় আসেনি। কাকে সন্দেহ করছিস? ভালো ডিটেকটিভ হলে সবাইকে সন্দেহের তালিকায় রাখতে হয়। তাহলে তো মিস্টার মাইতিও বাদ যাবে না। নিশ্চয়। কিছুক্ষণ হাঁটার পর শেষে পৌঁছালাম উঁচু পাঁচিল দিয়ে ঘেরা দাসনগর থানাতে। একপাশে অনেকগুলো ভাঙাচোরা গাড়ি সার দিয়ে রাখা, সবই অ্যাক্সিডেন্ট কেসে আটকে। সামনের ছোট দুটো সিঁড়ি ভেঙে ভিতরে ঢুকলাম। দেবাদাকে দেখতেই একজন ইন্সপেক্টর বলে উঠলেন, আসুন আসুন মিস্টার দেবাংশু দে। ধবধবে ফর্সা রং, দাড়ি গোঁফ কামানো, মাথার চুল কোঁকড়ানো, চেহারায় একটা পার্সোনালিটি আছে। সামনের চেয়ারটা দেখিয়ে আমাদের বসতে বললেন। নমস্কার, আমি ইন্সপেক্টর সম্রাট বক্সি। কালই মিস্টার মাইতি আপনার কথা বলছিলেন। কেস কি সলভ করে ফেলেছেন? না, তবে তদন্তের কাজ চলছে। আপনি আপনার মতন কাজ চালিয়ে যান। তবে একে অপরকে জানালে আমার মনে হয় খুনি ধরতে আমাদের সুবিধাই হবে। দেবাদা একটু হেসে বলল, নিশ্চয়ই, আপনাদের সাহায্য তো দরকারই। তা ওই পার্সেলটা একবার দেখতে চাই। ঠিক আছে, বিকেলে আপনাদের দেখানোর ব্যবস্থা করছি। দুপুরের খাওয়াটা সামনের একটা হোটেল থেকে সেরে নিলাম। বিকেলে ইন্সপেক্টর সম্রাট বক্সি যখন পার্সেলটা আমাদের দেখতে দিল, দেবাদা জামা, প্যান্ট আর চশমাটা ভালো করে দেখে নিয়ে বলল, 1991 বা 92 এর কাছাকাছি সময় খুনটা হয়।
ইন্সপেক্টর বক্সি বললেন, কি করে বুঝলেন? দেবাদা বলল, জামা আর প্যান্টের স্টাইল হিন্দি ছবি সারাকের সঞ্জয় দত্তের মতন। পকেটগুলো দেখুন, তখন অবশ্য এই স্টাইলটাই চলছিল। আর যে লোকটি খুন হয়েছে সে খুব বেটেও না, আবার খুব লম্বাও না। লোকটির বুকের ছাতি বেশ চওড়া, গলাটাও বেশ মোটা। জামার গঠন দেখলেই বুঝতে পারবেন। তবে আর একটা জিনিস, লোকটি বেশ ফর্সা। এই কথায় ইন্সপেক্টর বক্সি হেসে উঠলেন। মিস্টার দেবাংশু দে, গায়ের রঙও কি জামার সাথে লেগে আছে? দেবাদা বলল, এইসব দেখা একটা সাধারণ চোখের কর্ম নয়, এর জন্য চাই উপযুক্ত নজর। কালো ব্যক্তি কখনো কালো রং বড় বেশি পছন্দ করে না। এই ব্যক্তি যে ফর্সা সেটা ওর জামা আর প্যান্টের রং দেখলেই বোঝা যাচ্ছে। খুন করার আগে খুনি প্রথমে ওই ব্যক্তির চশমাটা খুলে ফেলে দেয়, তার জন্য ওই চশমাটা টুকরো টুকরো হয়ে যায়। তারপর বুকে ছুরি বসায়। সবকিছু দেখে নিয়ে দেবাদা বলল, ধন্যবাদ মিস্টার বক্সি, আজ উঠি, দরকার পড়লে আপনাকে জানাবো। নিশ্চয়। বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেল। দেবাদা শটান খাটের উপর শুয়ে পড়ে একটা সিগারেট ধরিয়ে সিলিং ফ্যানের দিকে তাক করে পরপর গোটা কয়েক রিং ছেড়ে বলল, পাবদা, খাতা আর চিঠিটা দে তো, হাতের লেখাগুলো একবার মিলিয়ে দেখি। এই বলে গভীর রাত পর্যন্ত চিঠি আর খাতাটা নিয়ে কি যেন করল। শেষটায় আমি ল্যাপটপ খুলে নিজের কাজে ডুবে গেলাম। তখন শহরের এক কোণে ঘটছে এক ঘটনা। ঝমঝমে বৃষ্টি ভরা রাত 11টা। একটি মেয়ে একটা ট্যাক্সিতে চেপেছে। ড্রাইভার বলল, কোথায় যাবেন ম্যাম? মেয়েটি হুইস্কির নেশা জড়ানো গলায় বলল, এটি নেতাজি নগর, কাশীপুর, অন্নপূর্ণা অ্যাপার্টমেন্ট। চলো। মেয়েটি এবার একজনকে ফোন করে বলল, হ্যালো, তুই তাড়াতাড়ি চলে আয়। আমি কোনো কথা শুনতে চাই না, ওকে? তোকে আসতেই হবে, তুই তাড়াতাড়ি আয়। ট্যাক্সি অন্নপূর্ণা অ্যাপার্টমেন্টের সামনে মেয়েটিকে নামিয়ে দিয়ে চলে গেল। মেয়েটি টলমলো পায়ে সামনের একটা বড় দরজাকে ঠেলে ভিতরে ঢুকে চওড়া ধাপে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। দেওয়ালে যে আলো জ্বলছে তার আলো মোটামুটি, হাই হিলের খটখট শব্দ। হঠাৎ সিঁড়ির এক পাশের অন্ধকারে কিছু একটা নড়ে উঠল। ওটা কে? সারা মুখে কালো র্যাপার জড়ানো, চোখে সতর্ক দৃষ্টি। অন্ধকার ভেঙে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। একতলা দোতলা করে একে একে সিঁড়ির ধাপ ভেঙে 3 তলায় এসে লোকটি সিঁড়ির বাঁকে দাঁড়িয়ে গেল। সামনে তখন মেয়েটি একটা চাবি দিয়ে দরজা খুলছে। দরজার পাশে একটা বড় টবে পাতাবাহারি গাছ। দরজার নবটা ঘোরাতেই সেটা খুলে গেল। মেয়েটি ঘরের লাইট জ্বেলে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। এবার ওই লোকটি সিঁড়ি বেয়ে ঘরের সামনে এসে দাঁড়ালো। এদিক ওদিকে দেখে নিয়ে দরজায় দুবার টোকা দিল। তখনই ভিতর থেকে মেয়েলি একটা গলা ভেসে এলো, কাম ইন। ভিতরে চলে আয়, দরজা খোলা আছে। অমনি লোকটি ঘরে ঢুকে লাইটটা অফ করে দিল আর দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। মেয়েটি বলে উঠল, আবার লোডশেডিং। মোমবাতিটা জ্বাল রনি, মোমবাতিটা জ্বাল। কথার শেষে একটা হাসি। আমি তো রনি না। এই বলতেই শুরু হলো অন্ধকারে ধস্তাধস্তির শব্দ। মেয়েটি বলে উঠল, তখনই কানে এলো একটা থাপ্পড়ের শব্দ। লোকটি বেশ শব্দ করে হাঁপাচ্ছিল আর বলল,
শয়তান মেয়ে, দিলি তো জামার বোতামটা ছিঁড়ে? দেখ তবে, অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না। মেয়েটির দম যেন বন্ধ হয়ে যাচ্ছে। সারা শরীরটা কোনো এক নাগপাশে আবদ্ধ হচ্ছে। শরীরের সমস্ত অনুভূতি অসাড় হয়ে যাচ্ছে। মিনিট 10 পর একটা চিৎকার শোনা গেল। তারপর সব চুপ। হঠাৎ একটা টিউবলাইটের আলো ঝাঁপিয়ে পড়ল ঘরের আনাচে কানাচে। অন্ধকার কেটে গিয়ে নির্লজ্জভাবে প্রকাশিত হয়ে পড়ল সোফায় পড়ে থাকা একটি নগ্ন মেয়ের দেহ। বুকের মাঝ বরাবর একটা ধারালো ছুরি বসানো। লোকটি এবার মেয়েটির দিকে এগোচ্ছিল। তখনই কানে এলো সিঁড়ি বেয়ে একটা চঞ্চল পায়ের শব্দে কেউ এই দিকেই উঠে আসছে। লোকটি সোজা হয়ে দাঁড়িয়ে ঘরের আর বাইরের আলোগুলো নিভিয়ে দিল আর ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। ঝড়ের বেগে নামতে লাগলো অন্ধকার সিঁড়ি ভেঙে। কিছুটা নামতেই একটি লোক পাশ কাটিয়ে উপরে উঠে গেল। কিছু দূর যেতেই উপরে উঠে আসা লোকটি বলল, কি অন্ধকার! আজ মনে হয় বাড়ির আলোটা কেউ জ্বালায়নি। ততক্ষণে র্যাপার পরা লোকটি বাইরের রাস্তায় অদৃশ্য হয়েছে। সদ্য উপরে উঠে আসা লোকটি এবার তার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালল। ঘরের দরজার পাশে সুইচটা জ্বালতেই হাতকে উঠল। সঙ্গে সঙ্গে ফোন করলো কাউকে। বলল, স্যার, আপনার ঘরে একটা মার্ডার হয়েছে, আপনি এক্ষুনি চলে আসুন। কিছুক্ষণের মধ্যেই 3 জন লোক এসে পড়ল। তার মধ্যে একজন বলল, তাড়াতাড়ি লাশটা সরিয়ে ফেল, আমি কোনো ঝামেলায় পড়তে চাই না। জানিস তো কি করতে হবে, আর ঘরটা আগের মতো সাজিয়ে দে। তবে খেয়াল রাখবি এই খবর যেন 5 কান না হয়। লোকগুলো মেয়েটির মৃতদেহটাকে একটা বস্তায় পুরে ধরাধরি করে নিচে নামিয়ে আনলো আর কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একটা গাড়ির ডিকিতে সেটা তুলে দিল। গাড়িটা এবার সোজা বেরিয়ে গেল। তখনই চোখে পড়ল আর একটা বাইক তার পিছন পিছন বেরিয়ে গেল। পরদিন ভোরবেলা দেবাদার ধাক্কার চোটে ঘুম ভাঙল। আমি ধর্ম নিয়ে উঠে পড়লাম। দেবাদা কানের কাছে মুখ এনে এক নিঃশ্বাসে বলল, ডক্টর মাইতি ফোন করেছিল। গতকাল রাত থেকে তার ছোট মেয়ে সীমাকে পাওয়া যাচ্ছে না। আমি বেরোচ্ছি, তুই যদি যেতে চাস তো রেডি হয়ে নে। সে আর বলতে, 10 মিনিটের মধ্যে আমি রেডি হয়ে নিলাম। এমন সময় দেবাদার ফোনটা বেজে উঠল। দেবাদা বাথরুমে গেছে, তাই আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো। তখনই ওই পাশ থেকে একটা স্বর ভেসে এলো, না, আমি তার ভাই বলছি। ঠিক আছে, আমার সময় খুব অল্প, যা বলছি চুপ করে শুনে যান। গতকাল রাতে মিস্টার মাইতির ছোট মেয়ে সীমা খুন হয়েছে। আমি চমকে উঠলাম। যে খুন করেছে তাকে আমি দেখেছি, আর খুনিও আমাকে দেখে ফেলেছে। তাই আমি নিজেকে অনেক কষ্টে লুকিয়ে রেখেছি। ওরা আমাকে ছাড়বে না, তন্ন তন্ন করে খুঁজছে। আপনি দেবাংশু দেখে বলুন যত তাড়াতাড়ি হয় আমার সাথে দেখা করুক। মরার আগে অন্তত লোকটার নাম ভুলে যেতে চাই। কোথায় গেলে দেখা হবে? কাশীপুর নেতাজি গড়ে চিত্রা সিনেমা হলের পিছনে। মনে রাখবেন, সিনেমা হলটা অনেকদিন ধরে বন্ধ আছে, তাই ওদিকে কেউ আসে না। পিছনে একটা ভাঙা দরজা আছে, ওটা দিয়ে ভিতরে ঢুকবেন। এই বলে ফোনটা কেটে গেল। দেবাদা বাথরুম থেকে আসতেই আমি সব কিছু বললাম। সব শুনে দেবাদা বলল, রহস্য ক্রমেই ঘনিয়ে আসছে বাবদা, চল এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। যদি ধর এমনটা হয় যে তোকে মারবার কোনো ফাঁদ পেতেছে? একজন ডিটেকটিভকে এতটুকু ঝুঁকি তো নিতেই হয়। আবার এটাও তো হতে পারে সে সত্যি বলছে।
8 বাই লেনের ডান দিকে ষষ্ঠীবাগান হয়ে সোজা গিয়ে একটা গলি পথ, তারই এক সাইডে শুরু হয়েছে চিত্রা সিনেমা হল। তার সামনে পৌঁছাতেই আমরা ট্যাক্সি থেকে নেমে পড়লাম। জায়গাটা বেশ ফাঁকা। পাশের গলি ধরে পিছনের দিকে এগোতে লাগলাম। গলিটা বেশ নোংরা আর সরু। পরপর দুটো কাঠের ল্যাম্পপোস্টকে পিছনে ফেলে সিনেমা হলের পিছন দিকে এসে পড়লাম। সেখানে একটা টিনের ভাঙা গেট চোখে পড়ল। দেবাদা বলল, পাবদা, আমি ভিতরে যাচ্ছি, তুই বাইরে দাঁড়িয়ে লক্ষ্য রাখবি। এই বলে দেবাদা তার ডান হাতে বন্দুকটা বাগিয়ে ধরল আর অপর হাতে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বেলে ভিতরে ঢুকল। ভিতরটা বেশ অন্ধকার, হাওয়া বাতাস চলাচলের পথটুকুও নেই। যত রাজ্যের মাকড়সা জাল বুনে রেখেছে। আমি বাইরে দাঁড়িয়ে দেবাদার ফেরার অপেক্ষা করতে লাগলাম। বেশ অনেকটা সময় পর দেবাদা বেরিয়ে এলো। তার হাতে একটা চিঠি। সেটা একবার পড়ে নিয়ে দেবাদা বলল, পাবদা, একটু দেরি হয়ে গেল আসতে। এই বলে দেবাদা ইন্সপেক্টর বক্সিকে ফোন করল। কিছুক্ষণ পর একটা পুলিশ ভ্যান সামনের মোড়ে এসে দাঁড়ালো। খুব ব্যস্ততার সাথে ইন্সপেক্টর বক্সি ও তার সাথে আরও দুজন পুলিশ নামলো। ইন্সপেক্টর বক্সি গলিপথ পেরিয়ে আমাদের সামনে এসে দেবাদাকে বলল, ব্যাপার কি দেবাংশুবাবু, লাশটা কোথায়? দেবাদার সামনের দরজাটা দেখালো। ইন্সপেক্টর বক্সি বাকি দুইজন পুলিশকে বলল, আপনারা এখানেই দাঁড়ান আর চারিধারে নজর রাখবেন। এই বলে আমরা তিনজন ভিতরে ঢুকলাম। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা ধরে এগোতে লাগলাম। সামনে দেবাদা আর ইন্সপেক্টর বক্সি। এবার ইন্সপেক্টর বক্সি বললেন, ভিতরে আর কাউকে দেখতে পেয়েছিলেন? দেবাদা বলল, না, আর কাউকে দেখতে পাইনি। ওই দেখুন লাশটা। এবার ইন্সপেক্টর বক্সি আমার হাতে ফোনটা নিজের হাতে নিয়ে তার ফ্ল্যাশ লাইটটা মৃতদেহের মুখের ওপর ফেলল আর চমকে উঠে বললেন, এ তো রনি। দেবাদা বলল, আপনি চেনেন? ইন্সপেক্টর বক্সি বলল, হ্যাঁ, একে আমি দেখেছি মিস্টার মাইতির ছোট মেয়ে সীমার সাথে। মনে হয় সীমার বয়ফ্রেন্ড। তাহলে খুনি অবশেষে তার কার্যসিদ্ধি করে ফেলল। ইস, খুনির নামটা বলে যেতে পারল না ছেলেটা। এটাই আফসোস। দেখলাম দেবাদা চিঠির কথাটা চেপে গেল। দেবাদা বলল, আপনি এই দিকটা দেখুন, আমি বরং মিস্টার মাইতির বাড়ি যাচ্ছি। এই বলে আমরা বেরিয়ে পড়লাম একটা ট্যাক্সি ধরে মিস্টার মাইতির বাড়ির উদ্দেশ্যে। আমি বললাম, ওই চিঠিতে কি লেখা আছে? দেবাদার মুখ দেখে মনে হলো ও কোনো আশ্চর্য জিনিসের সন্ধান পেয়েছে। দেবাদা বলল, রনি যেটা বলবে বলে আমাদের এখানে ডেকেছিল, ওই কথাগুলোই এই চিঠিতে লেখা আছে। ও জানতো ওকে মরতেই হবে, তাই এই চিঠিটা লিখে রেখেছিল। ও আচ্ছা, আর কি জানতে চাস বল? আচ্ছা, তাহলে কি অপরাধীকে পেয়ে গেলি? না, এর সত্যতা যাচাই না করে কিচ্ছু বলা যাবে না। ট্যাক্সি মিস্টার মাইতির বাড়ির সামনে থামতেই দেখলাম বাড়ির ভিতরে কান্নার শব্দ। সামনের ঘরে ঢুকতেই মিস্টার মাইতি বললেন, আপনারা এসেছেন? এই দেখুন, আবার একটা পার্সেল আর এই চিঠি। দেবাদা চিঠির দিকে তাকাতেই পাশে সোফা ছেড়ে পীযূষবাবু উঠে দাঁড়িয়ে বললেন, কি করছেন মিস্টার দেবাংশুদা? আপনি নাকি বড় গোয়েন্দা? আপনার সামনে থেকে খুনি সীমাকে মেরে দিল আর আপনি এখনো হাত গুটিয়ে বসে আছেন? দেবাদা বলল, গতকাল আপনি কোথায় ছিলেন? কেন, আমি আমার বাড়িতে ছিলাম? তাহলে রাত 1টার সময় আপনি অন্নপূর্ণা অ্যাপার্টমেন্টে কি করছিলেন? ওটা আমার ফ্ল্যাট। কেন, কারোর কি বারণ আছে ওখানে রাতের বেলা যাওয়ার জন্য? দেবাদা এবার গম্ভীর গলায় বলল, আপনাকে যে প্রশ্ন করেছি তার উত্তর দিন, গিয়েছিলেন কি? এবার পীযূষবাবু একটু শান্ত হয়ে তার গলার স্বরটা একটু নামিয়ে নিয়ে বলল, হ্যাঁ, কাল রাতে ওখানে আমার বন্ধুরা পার্টি করছিল।
হঠাৎ এই বন্ধুর শরীরটা খারাপ হয়ে যাওয়ায় আমাকে ফোন করে, ও আমি তখন যাই আর ওকে হসপিটালাইজ করতে হয়। দেবাদা বলল, ও আচ্ছা, ওই ফ্ল্যাটের চাবি আর কার কার কাছে থাকতো? আমার কাছে আর আমার বন্ধু পলাশের কাছে। দেবাদা বলল, আর সীমার কাছেও তো ছিল একটা চাবি। কি বিজুস বাবু, তাই তো? মিস্টার দেবাংশুক দে, আপনি কি বলতে চান বলুন তো? হ্যাঁ ছিল তো, ও নিরিবিলিতে পড়াশোনা করার জন্য মাঝে মধ্যে যেত। দেবাদা এবার মিস্টার মাইতিকে বলল, থানা থেকে লোক এসেছিল? এই বলতেই ইন্সপেক্টর বক্সি এসে পড়লেন। বললেন, লাশ এখনো পাওয়া যায়নি, খুনি শুধু পোশাকটা পাঠিয়েছে। এটা দেখে কখনোই বলা যাবে না যে সীমা বেঁচে নেই। দেবাদা এবার পার্সেলের সাথে পাঠানো চিঠিটা খুলে দেখল, আর সেটা জোরে জোরে পড়ল সবার সামনে। ডক্টর শীর্ষেন্দু মাইতি, আমি আমার কথা মতন কাজ শুরু করে দিয়েছি। সীমার কোনো দোষ ছিল না, শুধু আপনার জন্য আমাকে বাধ্য হয়ে সীমাকে খুন করতে হলো। আপনি বুঝে গেছেন খুনির খেলা শুরু হয়ে গেছে। আর দেরি না করে তাড়াতাড়ি আপনি খুনিকে ধরা দিতে বলুন, না হলে একে একে আপনার পরিবারের সকলকে যে হারিয়ে ফেলবেন। আগন্তুক কে কে? দেবাদা বলল, মিস্টার মাইতি এই পার্সেলটা প্রথম কে নেয়? দূরে দাঁড়িয়ে থাকা চাকর শিবু এগিয়ে এসে বলল, আমি সকালে যখন বাজার করে ফিরছিলাম তখন একজন এসে এটা আমার হাতে দিয়ে বলল, এটা বাবুকে দিয়ে দেবেন। এই বলে তিনি চলে গেলেন। লোকটি দেখতে কেমন? লোক নয়, একটা অল্প বয়সী ছোকরা। দেবাদা এবার বলল, মিস্টার মাইতি, আমি আপনার ড্রাইভার দীপককে কিছু প্রশ্ন করতে চাই। চাকর শিবু বলল, ও তো বাইরে, আমি ডেকে আনবো? না থাক, আমি যাচ্ছি। এই বলে দেবাদা বাইরে বেরিয়ে এলো। ড্রাইভার দীপক তখন গাড়ির একপাশে দাঁড়িয়ে কাউকে ফোন করছিল। আমাদের আসতে দেখে ফোনটা কেটে দিয়ে বলল, কিছু বলবেন? দেবাদা বলল, গতকাল বিকেলে আপনি কোথায় ছিলেন? দীপক বলল, কাল সকাল থেকে গাড়িটা স্টার্ট নিচ্ছিল না, মাঝে মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছিল, তাই সারাদিন গ্যারেজেই ছিলাম। রাত 9টার সময় গাড়ি ঠিক হতেই সেটা নিয়ে বাড়ি ফিরে আসি। আচ্ছা, আপনি অন্নপূর্ণা অ্যাপার্টমেন্টটা চেনেন? হ্যাঁ চিনি। ওখানে আপনার সীমা ম্যাডাম লাস্ট কবে গিয়েছিল বলতে পারবেন? এই তো গত সপ্তাহে। সীমা ম্যাডাম রনি বলে একটা ছেলেকে ভালোবাসত। তার জন্মদিনের একটা পার্টি ছিল, আমিই তো নিয়ে গিয়েছিলাম। আচ্ছা, আর একটা কথা, সীমা ম্যাম ড্রিঙ্ক করতো? এবার দেখলাম দীপক মাথা নিচু করে নিল, বলল, কাউকে বলবেন না, করতো, আর নাইট ক্লাবেও যেত। ও আই সি। এই বলতেই দেখি ইন্সপেক্টর বক্সি তার গাড়ি করে বেরিয়ে যাচ্ছেন। দেবাদাকে দেখতেই বললেন, আমি আপনাকে ফোন করব, চলি। গাড়িটা বেরিয়ে যেতেই দেবাদা বলল, পাবদা তুই এখানে দাঁড়া, আমি মিস্টার মাইতিকে একটা কথা বলে আসছি। এই বলে দেবাদা ভিতরে চলে গেল। কিছুক্ষণের মধ্যে বেরিয়ে এসে বলল, আজ বড্ড দেরি হয়ে গেল, চল এবার সোজা বাড়ি, খুব খিদে পেয়েছে। বাড়িতে ফিরে দেখি দিনু কাকা ফিরে এসেছে আর দুপুরের খাবার বানিয়ে রেডি। দেবাদা বলল, যাক বাঁচলাম, হোটেলে যাওয়া ক্যান্সেল। সেই সকালে বেরিয়ে সারাটা দিন আজ যা কাটলো, দুপুরে খেতে গিয়ে দেখলাম আজ দিনু কাকা মুরগির মাংস রেঁধেছে। রান্নাটাও বেশ ভালো হয়েছিল। দুপুরের খাওয়া হলে দেবাদার ফোনটা আবার বেজে উঠল। ফোনটা কানে দিয়ে বলল, আচ্ছা তাই নাকি, ঠিক আছে আমি আসছি। এই বলে ফোনটা কেটে দিয়ে সেটা প্যান্টের পকেটে চালান দিল। কিরে, আবার বেরোবি নাকি? আমি আসছি, ইন্সপেক্টর বক্সি ডাকছেন একটা দরকারে, তুই রেস্ট নে। এই বলে বেরিয়ে গেল। রাত 9টার সময় দেবাদা ফিরল, এসে বলল, কাল সকাল 11টায় রেডি থাকবি, কালই হবে এই রহস্যের উদ্ঘাটন।
রাতের ডিনার করে দেবাদা ডক্টর শীর্ষেন্দু মাইতিকে কল করে বললেন, আগামীকাল সকাল 11টার মধ্যে পুলিশের জিপ আসবে। তাতে করে আপনারা নির্দিষ্ট জায়গায় চলে যাবেন, কেউ যেন বাদ না পড়ে। আপনাদের চোখ বাঁধা থাকবে। দেখুন, আপনার মেয়ের খুনিটা কে সেটা জানতে হলে যেমনটা বলছি তেমনটা করবেন। এই বলে ফোনটা কেটে দিল। আমার বুকটা কেঁপে উঠল। কি হলো, কিছু বল। দেবাদা একটা সিগারেট ধরিয়ে বলল, পীযূষবাবু যা বলছে সব মিথ্যা। গতকাল রাতে অন্নপূর্ণা অ্যাপার্টমেন্টে পীযূষবাবুর কোনো বন্ধুর পার্টি ছিল না। কারণ রনি যে চিঠিটা লিখেছে সেটাতে ও বলেছে সীমা গতকাল রাতে ওখানে যায় আর রনিকে ফোন করে ওখানে আসতে বলে। রনি যখন পৌঁছায় অন্নপূর্ণা অ্যাপার্টমেন্টে, তখন পীযূষবাবুর লোকেরা একটা বস্তাকে ধরাধরি করে গাড়ির ডিকিতে তুলছিল। সেই দেখে রনির সন্দেহ হয় আর ও ওই গাড়ির পিছু নেয় আর পৌঁছে যায় নেতাজিগড়ি কামারডাঙ্গা রোডের শেষ সীমান্তে গঙ্গার কাছে পীযূষবাবুর বাস্কিং বেকারির সামনে। সেখানে গাড়ির ডিকি থেকে বস্তাটা নামিয়ে ভিতরে নিয়ে যায় পীযূষবাবুর লোকেরা। আর বস্তার মুখটা খুলতেই বেরিয়ে পড়ে সীমার মুখ। সীমার পোশাক রক্তে রক্তাকার। এই দিকে রনি সেখান থেকে ভয়ে পালায়। আর তখনই পীযূষবাবুর লোকেরা ওকে দেখে ফেলে আর ওর পিছু নেয়। অনেক কষ্টে ওদের হাত থেকে রক্ষা পায় সেই যাত্রায়। তাই ওর ভয় ছিল যে কোনো মুহূর্তে ওরা তাকে খুঁজে নিয়ে খুন করবে। তাই সকাল হতেই আমাকে ফোন করে আর এটাও বুঝেছিল যদি কোনো কারণে ওকে মরতে হয় তাহলে ওর না বলা কথাগুলো যেন এই চিঠির মাধ্যমে আমার কাছে পৌঁছাতে পারে। তাই চিঠিতে সেটা লিখে রেখেছিল। তবে আমি একটা জিনিস আবিষ্কার করেছি। দেবাদা অবাক হয়ে আমার দিকে চাইল, বলল, কি সেটা? প্রথম যে চিঠিটা ডক্টর মাইতি আমাদের দেখিয়েছিল তার হাতের লেখা আর আজকের পাঠানো চিঠির হাতের লেখা এক নয়। লেখার ধরন এক হতে পারে, কিন্তু কে কে এই ওয়ার্ড দুটো পুরো আলাদা। এক্স্যাক্টলি। তোরও দেখছি এবার চোখ খুলেছে। এখন একটাই অস্ত্র আছে, কাল সেটা দিয়ে আসল অপরাধীকে বার করতে হবে। আমি বললাম, কি অস্ত্র? দেবাদা প্যান্টের পকেট থেকে একটা মানি ব্যাগ বার করে বলল, এটা কোথায় পেলি? অন্নপূর্ণা অ্যাপার্টমেন্টের সিঁড়ির এক কোণে সবার চোখের আড়ালে। আচ্ছা, ওটা তো অন্নপূর্ণা অ্যাপার্টমেন্টে যারা থাকে তাদেরও তো হতে পারে। তোর কথার যুক্তি আছে, বাট এর মধ্যে এমন কিছু আছে যেটা বলে দেয় ওটা ওই বাড়ির কারণ না। আর একটা কথা, তুই হঠাৎ ড্রাইভার দীপককে কেন বললি? সীমা ড্রিঙ্ক করতো কিনা? পার্সেলে সীমার যে জামাটা পাঠিয়েছিল তার থেকে হুইস্কির গন্ধ বেরোচ্ছিল, তাই মনে হলো। আচ্ছা, কাল আমরা কোথায় যাব সেটা তো বল। সেটা কালই জানতে পারবি। পরদিন সকালে আমাদের ট্যাক্সি হাওড়া ময়দান হয়ে নেতাজি সুভাষ রোড ধরে কালিকাবাবুর বাজার হয়ে অনেকটা গিয়ে কাসুন্দিয়ায় পৌঁছালাম। সেখানে একটা বহুদিনের অব্যবহৃত দোতলা বাড়ির গেটের সামনে আসতেই পুলিশের একটা বড় গাড়ি চোখে পড়ল। ট্যাক্সি থেকে নামতেই ইন্সপেক্টর সম্রাট বক্সি এগিয়ে এসে বললেন, সব ব্যবস্থা করে দিয়েছি। আচ্ছা, জয়বাবুকে কি এখনই আনবো? দেবাদা বলল, না, সময় মতন ওকে ডেকে নেওয়া হবে, আপনি চলুন। আমি মনে মনে ভাবলাম, এই জয়বাবুটা আবার কে? দেবাদা বলল, সব ব্যবস্থা করেছেন তো? ইন্সপেক্টর বক্সি একটু হেসে বললেন, আপনি বিশ্বাস করবেন না, এই দুদিনে আপনার বড় ফ্যান হয়ে গেছি। তা বলছিলেন কি, আপনি যে কি বলতে যাচ্ছেন সে সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। চিন্তা কি, সেটা তো অল্পক্ষণের মধ্যেই জানতে পারবেন। আমরা দোতলার একটা বড় ঘরে ঢুকলাম। ঘরটা পুরো ফাঁকা। ঘরের পুরোটা জুড়ে গোল করে ডক্টর শীর্ষেন্দু মাইতি, তিনার ওয়াইফ মিসেস মালতী মাইতি
উল্টো দিকে পীযূষবাবু, আর তার পাশে মিস্টার মাইতির বড় মেয়ে মিনা মাইতি, আরেক পাশে চাকর শিবু আর মিস্টার মাইতির ড্রাইভার দীপক, আর ঘরের একটা কোণে আমি, আর দরজার পাশে ইন্সপেক্টর বক্সি। দেবাদা এক পাশের দেওয়ালের কাছে দাঁড়িয়ে। দেবাদা একবার সকলের দিকে দেখে নিয়ে তার কথা শুরু করল। মিস্টার শীর্ষেন্দু মাইতির ছোট মেয়ে সীমা মাইতিকে গত একদিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা পার্সেল বলছে সে খুন হয়েছে, কিন্তু তার লাশ এখনো পাওয়া যায়নি। তাই আমি সীমাকে দিয়েই আমার কথা আরম্ভ করছি। সীমা সবেমাত্র উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোলেও নাইট ক্লাবের গণ্ডি কিন্তু সে অনেক আগে পেরিয়েছিল। আমি খোঁজ নিয়ে জানতে পারি সে গুঞ্জন নাইট ক্লাব থেকে রাত 10:55 বেরোয়। সেখান থেকে সে বাড়ি না ফিরে ট্যাক্সি করে অন্নপূর্ণা অ্যাপার্টমেন্টে পৌঁছায়। ওই অ্যাপার্টমেন্টের 3rd ফ্লোরে একটা ঘরে সে চাবি দিয়ে দরজা খুলে ভিতরে চলে যায়। আর আমি এটাও জানতে পেরেছি ওই ঘরটাই পীযূষবাবুর নামে কেনা। এমন সময় পীযূষবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, মিস্টার দেবাংশুক দে, আপনি মিথ্যে কথা বলছেন। আপনাকে তো কালই বললাম ওই ঘরে আমার বন্ধুরা পার্টি করছিল। দেবাদা বলল, মিস্টার পীযূষকান্তি বিশুই, আমার কথা বলা এখনো শেষ হয়নি। আপনাকে কথা বলার সুযোগ দেওয়া হবে। আপনি এখন বসে আমার কথাগুলো শুনুন। দেবাদা বলে চলল, এবার আমি আর একটা দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। রাত তখন 12:20 কি 25 হবে। অন্নপূর্ণা অ্যাপার্টমেন্টের নিচে একটা সাদা ট্যাক্সির ডিকিতে 3 জন লোক ধরাধরি করে একটা মুখ বাঁধা চটের বস্তাকে তুলে নেয়। আর সেখান থেকে ট্যাক্সিটা বেরিয়ে যায় কামারডাঙ্গা রোডে। সেই রোড ধরে নেতাজিগড়ের শেষ সীমান্তে গঙ্গার কাছে একটা বেকারির সামনে ট্যাক্সিটা থামে। নাম বাস্কিং বেকারি। আর সেই 3 জন লোক ট্যাক্সির ডিকি থেকে ওই বস্তাটা বার করে নিয়ে ভিতরে চলে যায়। আর এই পুরো দৃশ্যটা কেউ একজন লুকিয়ে লুকিয়ে দেখে। কিন্তু বস্তার মুখ খুলতেই সেই লোকটি ভয়ে আঁতকে ওঠে। আর তখনই মুখ দিয়ে একটা আওয়াজ বেরিয়ে পড়ে। আর ওই 3 জনের মধ্যে একজন তাকে সঙ্গে সঙ্গে চিনে ফেলে আর ওর পিছু নেয়। সেই রাতটুকু নিজেকে বাঁচিয়ে রাখলেও পরদিন সকাল 8:45 নাগাদ তাকে মরতে হয় ওই 3 জনের হাতে। কি তাই তো মিস্টার পীযূষকান্তি বিশুই? দেখলাম দেবাদার কথায় পীযূষবাবু থতমত খেয়ে বললেন, আমি কিছুই বুঝলাম না আপনার কথা। দেবাদা বলল, আরো সহজ করে বলছি। আপনি গতকাল বলেছিলেন আপনার বন্ধু অন্নপূর্ণা অ্যাপার্টমেন্টে আপনার ওই ঘরে পার্টি করতে গিয়ে অসুস্থ হয়ে যায় আর আপনাকে ফোন করে সেটা জানায়। আপনি সেখানে গিয়ে বন্ধুকে হসপিটালাইজ করেন, কি তাই তো? পীযূষবাবু মাথা নাড়ল। দেবাদা এবার চেঁচিয়ে উঠল, আপনি মিথ্যা কথা বলছেন। আমি জানতে চাই আপনি আর আপনার লোকেরা মিলে সেদিন রাতে বাস্কিং বেকারিতে বস্তাবন্দি সীমাকে নিয়ে কি করেছিলেন? পীযূষবাবু হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, আমি সীমাকে খুন করিনি। দেবাদা বলল, তাহলে কে করেছে? আমি জানি না। ওকে, তাহলে আমি বলি, আপনি শুনুন। সেদিন রাতে সীমা ওর বন্ধু রনিকে অন্নপূর্ণা অ্যাপার্টমেন্টে আসতে বলে। সীমা আর রনি এর আগেও সেখানে অনেকবার গেছে, তাই রনি জায়গাটা ভালো করে চিনত। সেদিন আপনারা যখন সীমাকে বস্তায় পুড়ে নিয়ে যাচ্ছিলেন তখন রনি সেখানে পৌঁছায়। আর আপনার গাড়ির ডিকিতে ওই বস্তাটা তুলতে দেখে ওর সন্দেহ হয় আর আপনাদের ফলো করে পৌঁছায় বেকারিতে। সেদিন আপনি রনিকে দেখে চিনে ফেলেছিলেন, তাই পরদিন ভোরে আপনি রনিকেও খুন করেন। আর সকালে সীমার পোশাকটা পার্সেল করে তাতে একটা চিঠি আপনি নিজে হাতে লিখে মিস্টার মাইতির বাড়ির চাকরের হাতে তুলে দেন। আপনি সীমা আর রনি দুজনকেই খুন করেছেন। মিস্টার মাইতির চোখে তখন আগুন জ্বলছে। পীযূষবাবু বললেন, আমি রনিকে খুন করলেও সীমাকে খুন করিনি।
সেদিন রাতে একটা জিনিস আনতে ওই অ্যাপার্টমেন্টে আমার একটা লোককে পাঠায়। তারপর সে ফোন করে জানায় সেখানে নাকি একটা মেয়ের লাশ পড়ে আছে। আমি সঙ্গে সঙ্গে সেখানে যাই, আর পৌঁছে দেখি কেউ একজন সীমার নগ্ন শরীরে বুকের মাঝখানে ছুরি মেরে তাকে খুন করে রেখে পালিয়েছে। আমার তখন মাথা কাজ করছিল না, তাই বস্তায় করে সেটা ওখান থেকে সরিয়ে দিই, কিন্তু এটা রনি দেখে ফেলে আর আপনাকে জানাবে বলে আমাকে হুমকি দেয়, তাই ওকে বাধ্য হয়ে মারতে হয়। আমি ভেবেছিলাম ওর পোশাকটা পার্সেল করে পাঠিয়ে দিলে ব্যাপারটা আমার উপর থেকে সরে যাবে। দেবাদা এবার গর্জে উঠল, আপনি পুলিশের সাহায্য নিতে পারতেন, কিন্তু নেননি। এবার বলুন সীমার লাশটা কোথায়? পীযূষবাবু চুপ। তখন দেবাদা বলে উঠল, আচ্ছা আমি বলছি, আপনি ভেবেছিলেন বেকারির জ্বলন্ত আগুনে ওই বডিটাকে পুড়িয়ে আপনি বেঁচে যাবেন। আপনাকে শাস্তি ভোগ করতেই হবে মিস্টার পীযূষকান্তি বিশুই। ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা। দেবাদার দৃষ্টি ঘুরে গেল মিস্টার মাইতির ড্রাইভারের দিকে। দেবাদা বলল, আচ্ছা দীপকবাবু, আপনার পুরো নাম কি? দীপক একটু নড়ে চড়ে বসল, বলল, দীপক বর্মন। দেবাদা বলল, বক্সিবাবু উনাকে আনুন। তখনই ঘরে ঢুকলো একজন ভদ্রলোক। দেবাদা আঙুল তুলে বলল, ইনি জয় বর্মন। মিস্টার দীপকবাবু, দেখুন তো ইনি কি আপনার বাবা? দীপক মাথা নেড়ে জানালো, হ্যাঁ। দেবাদা বলল, এবার আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি। এই প্রসঙ্গে একটি মেয়েকে রেপ করে মার্ডার করা হয়েছে। সকলে এক দৃষ্টে দেবাদার দিকে চেয়ে আছে। আচ্ছা মিস্টার দীপক বর্মন, আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেখাবেন প্লিজ। দীপক সঙ্গে সঙ্গে তার প্যান্টের পকেটগুলো হাতাতে লাগলো। কিছুক্ষণ পর বলল, মনে হচ্ছে মানিব্যাগটা বাড়িতে রেখে এসেছি, ওটাতেই আছে। দেবাদা এবার নিজের পকেট থেকে কাল রাতে যে মানিব্যাগটার কথা বলেছিল ওটা বার করে সবার সামনে তুলে ধরল। দীপক বর্মন বলল, এটা আপনি কোথায় পেলেন? দেবাদা বলল, আমি তো এটাই জানতে চাই, আপনি এটা কোথায় হারিয়েছিলেন? এবার দীপক চুপ। দেবাদা বলল, দীপক বাবু, আপনি সেই রাতে অন্নপূর্ণা অ্যাপার্টমেন্টে কি করছিলেন? আপনি ভুলবেন না এই মানিব্যাগে এমন কিছু জিনিস আছে যেটা আমি কিন্তু দেখেছি। মিস্টার দীপক বর্মন হঠাৎ কেমন যেন ক্ষেপে উঠল। বেশ ঠিক আছে, আমি সীমাকে ছুরি মেরেছি, কিন্তু তার জন্য আমার এতটুকু আফসোস নেই। দেবাদা বলল, তা তো হবেই। এই বলে মানিব্যাগ থেকে এবার একটা ছবি বার করে নিয়ে ইন্সপেক্টর সম্রাট বক্সিকে দেখিয়ে বললেন, দেখুন তো এই ছবিটা, এর মধ্যে ভদ্রলোক যে পোশাকটা পরে আছে এটা আপনি আগে কোথাও দেখেছেন কিনা? ইন্সপেক্টর বক্সি বললেন, না, এর আগে দেখিনি। দেবাদা বলল, যে পার্সেলটা মিস্টার মাইতির বাড়িতে প্রথম আসে এটা তারই মতন নয় কি? ইন্সপেক্টর বক্সি বললেন, তাই তো। দেবাদা বলল, ইনার নাম বিমান বিশ্বাস, মিস্টার দীপক বর্মনের আসল বাবা, আর জয় বর্মন হলো ওর বন্ধু। তখনই মিস্টার দীপক বলে উঠল, আমার যখন মাত্র 7 বছর বয়স তখন ঘটনাটা ঘটে। সেদিন বাড়িতে আমি আর আমার বাবা মিলে এই বাড়ির নিচের ঘরে লুকোচুরি খেলছিলাম। সবাই চমকে উঠল। দেবাদা দেখলাম একই আছে। তখন ওই লোকটা, এই বলে মিস্টার দীপক তার আঙুল দিয়ে মিস্টার পীযূষবাবুকে দেখালো। আমি তখন আলমারিতে লুকিয়ে, বাবা আমাকে ঘরের মধ্যে খুঁজছে। তখনই ঘরে ঢুকলো কুখ্যাত প্রমোটার পীযূষকান্তি বিশুই। আমার বাবার চশমাটা প্রথমে খুলে ফেলে দিল মেঝেতে। বাবা চশমা ছাড়া কিচ্ছু দেখতে পেতেন না, তাই সেদিন চিনতে পারেননি তার আপনজনকে, কিন্তু আমি চিনেছিলাম। তখনই আমার বাবার বুকে ছুরি বসিয়ে খুন করে। আমাকেও যদি সেদিন পেত তাহলে হয়তো সব খেলা একসাথে শেষ হয়ে যেত, কিন্তু না, বাবার বন্ধু
জয় কাকা আমাকে বাঁচিয়েছে আর তার নিজের ছেলে হিসাবে দত্তক নেয়, আর একটু একটু করে আমার প্রতিশোধের আগুন দাবানলের রূপ নেয়। তখনই একটা গুলির শব্দ পেয়ে আমরা সবাই ঘুরে তাকালাম। দেখি মিস্টার পীযূষকান্তি বিশুয়ের বুকের একটা কোণ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, তার শরীরটা চেয়ারে এলিয়ে পড়েছে। তখনই চোখে পড়ল মিস্টার মালতী মাইতির হাতের দিকে। তখনও পিস্তলটা তার হাতের মুঠো শক্ত করে ধরা। দেবাদা বলল, ওটা ফেলে দিন মিসেস মাইতি। সঙ্গে সঙ্গে হাতের বন্দুকটা সশব্দে ঘরের মেঝেতে পড়ে গেল। মিস্টার শীর্ষেন্দুবাবু বললেন, তুমি এটা কি করলে? মিসেস মাইতি বলল, এর জন্য আমার ছোট মেয়েটাকে মরতে হলো, তাই ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তখনই ঘরের অপর কোণ থেকে মিস্টার দীপক বর্মন হেসে উঠে বলল, শিয়ালডাঙ্গায় খুনির খেলা বলেছিলাম না, আমি শেষ করব। গুড বাই মা। এই বলে তিনি শেষ গুলি ছুড়লেন তার হাতের বন্দুক দিয়ে। সঙ্গে সঙ্গে মিসেস মালতীর দেহ মেঝেতে পড়ে গেল। এদিকে তখন পুলিশের লোক ভিতরে এসে গেছে। মিস্টার মাইতি এবার দীপকের দিকে এগিয়ে গিয়ে ওর জামার কলারটা ধরে বলল, কেন মারলি কেন? দীপক একটু হেসে বলল, এটাই আমার মা। সেদিন এর কথায় আমার মামা পীযূষকান্তি বিশুই আমার বাবাকে খুন করে। সবাই চলে যেতে ইন্সপেক্টর সম্রাট বক্সি দেবাদাকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা মিস্টার দেবাংশু দে, আপনি একটা বিষয় কিন্তু আলোকপাত করলেন না। ওই মানি ব্যাগে কি এমন জিনিস ছিল যার ভিত্তিতে এত সহজে দীপক তার অপরাধটা স্বীকার করল? দেবাদা বলল, কারণ ব্যাপারটা যাকে উদ্দেশ্য করে বলা সে যখন নিজে বুঝে নিয়েছিল তখন আর সেটা সবাইকে বলার কোনো দরকার ছিল না। এই বলে দেবাদা মানিব্যাগটা ইন্সপেক্টর বক্সির হাতে দিয়ে বললেন, এটা রাখুন, এর মধ্যে সেই দ্বিতীয় চিঠিটা আছে যেটা খুনি নিজে হাতে লিখেছিল পাঠাবে বলে। শুনছিলেন আমার লেখা রহস্য গল্প শিয়ালডাঙ্গায় খুনির খেলা। গল্প পাঠে সজীব, শিল্পী আর আমি। রূপকথার সমস্ত গল্প কবিতা শুনতে সাবস্ক্রাইব করুন এই ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।